চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা বন্ধের দাবিতে আবারও বিক্ষোভ। সরকারের সাম্প্রতিক নির্দেশনা পরস্পর বিরোধী, দাবি বন্দর রক্ষা কমিটির। চট্টগ্রামে গ্যাস সরবরাহ নেমেছে চাহিদার 50%। শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে ভোগান্তি চরমে। এবং আশ্রিত রোহিঙ্গাদের জন্য আরো $2.52 কোটি সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া। মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি। স্বাগত ডিবিসি চট্টগ্রাম সংবাদে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরে বিস্তারিত। সাথে আছি সাদিয়া জাহান মিম। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে আবারও মাঠে নেমেছে বন্দর রক্ষা কমিটি। সকালে নগরীর আগ্রাবাদ বাদামতল মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় সংগঠনটির নেতারা সরকারের সাম্প্রতিক দুটি নির্দেশনাকে পরস্পর বিরোধী বলে দাবি করেন। বলেন, বন্দর ব্যবস্থাপনা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট নয়। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলা হয় চট্টগ্রাম বন্দরকে। এখানে এনসিটি ও সিসিটি সহ গুরুত্বপূর্ণ টার্মিনাল দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে গত 1 বছর ধরে আন্দোলন করছে বন্দর রক্ষা কমিটি। সোমবার বিক্ষোভ সভায় সংগঠনটির নেতারা জানান, দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানকে এনসিটি পরিচালনার জন্য দেয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। জাতির অমূল্য ধন এগুলি লুটেরাদের হাতে আমরা তুলে দিতে চাই না। সেই লুটেরা দেশি হোক বিদেশি হোক। এবং চট্টগ্রাম বন্দরের এনসিটি এটি হচ্ছে নিজস্ব অর্থায়ন আমরা তৈরি করেছি। আমরা বন্দর ছেড়ে দেব না, ডক ছেড়ে দেব না, এইটি আপনারা মনে রাখেন। আমরা চাই না এদেশে খুব তাড়াতাড়ি একটি নির্বাচিত সরকার অজনপ্রিয় হোক। বক্তারা বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এনসিটি ও সিসিটি সহ কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে। কাউকে দেওয়ার কোনো সুযোগ নেই। যদি দেয় তাহলে এখানে যদি সমস্যান্তি দেখা দেয়, তার দায় দায়িত্ব বন্দর কর্তৃপক্ষ সরকারকে বহন করতে হবে। এই বন্দর বিদেশিদের হাতে চলে গেলে বাংলাদেশের আর কিছুই থাকবে না। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, বাংলাদেশের নিরাপত্তা সমস্ত কিছু ঝুঁকিতে পড়ে যাবে। এ সময় 5 দফা দাবি তুলে ধরে বন্দর রক্ষা কমিটি। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে গ্যাস সরবরাহ চাহিদার 50% নেমে আসায় বিভিন্ন এলাকায় গ্যাস সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে শুধু সিএনজি ফিলিং স্টেশন, শিল্প কারখানা, ক্যাপটিভ পাওয়ারই সংকটে পড়েনি, একই সাথে বিভিন্ন এলাকায় বাসাবাড়ির চুলার আগুনও নিভে গেছে। সব মিলে জ্বালানির স্বল্পতায় জনজীবনের সংকট তীব্র হয়ে উঠেছে। গ্যাসের জন্য সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। সিএনজি চালিত কিছু গাড়ির ভাড়া বেড়ে গেছে। কেবলমাত্র কাফকোতে সার এবং শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতের উৎপাদন চলছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি সমস্যা শুরুর পর থেকে গ্যাসের যোগান 450 মিলিয়ন ঘনফুট কমে গেছে। এই ঘটনার পর থেকেই চট্টগ্রামে গ্যাস সরবরাহ কম ছিল। ঢাকা অঞ্চলে সরবরাহ বাড়াতে জাতীয় গ্রিড থেকে সেখানে বেশি পরিমাণে গ্যাস দেওয়া হচ্ছে। এতে চট্টগ্রামের জন্য গ্যাসের বরাদ্দ গত 2 দিনে আরও কমেছে। এরপর থেকে সংকট আরও প্রকট হয়েছে। গ্যাস পাম্পে গ্যাস দিচ্ছে 500-1000 গাড়ি সিরিয়ালে। এখন আমরা বউ বাচ্চা কি করবে? কোম্পানিদের সাথে আমরা কি জবাব দেয় করবো? গ্যাস দিবে কি না দিবে এটা কেউ বলতে পারি না। ডাইরেক্ট বন্ধ কোনোরকমে আমরা শান্তি পাচ্ছি না। এগুলো আমরা একটা সমাধান চাই, আর আমরা 24 ঘন্টা গ্যাস পাম্প খোলা থাকতে চাই। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য নতুন করে আরও $2.52 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সোমবার ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে এ বিষয়ে চুক্তি সই করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইল এবং ইউএনএইচসিআর এর ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল। অস্ট্রেলিয়ার হাই কমিশনার জানান, বাংলাদেশ ও মিয়ানমারে মানবিক সংকটে অস্ট্রেলিয়ার সহায়তা দেশটির বিশ্বব্যাপী সবচেয়ে বড় মানবিক সাড়া। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটি। এই অর্থায়নের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষাকারী সহায়তা, সুরক্ষা এবং অন্যান্য জরুরি সেবা কার্যক্রম আরও জোরদার করা হবে।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের 2 সহযোগী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার 5 জনের মধ্যে রয়েছে পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুম হত্যা মামলার অন্যতম আসামি দিদার আলম ও আফসার মিয়া, জোরারগঞ্জ থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বোরহান এবং হাটহাজারী থানার আজম হত্যা মামলার প্রধান আসামি দিদার। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রবিবার সীতাকুণ্ড থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দিদার ও আফসারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দিদার আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সহ মোট 10টি মামলা এবং আফসার মিয়ার বিরুদ্ধে একই ধরনের অপরাধে মোট 6টি মামলা বিচারাধীন রয়েছে। এদিকে জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলি ইউনিয়নে সংঘটিত নাজিম হত্যা চেষ্টার ঘটনায় জড়িত 2 আসামিকে বিদেশি পিস্তল ও 9 রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করা হয়। দিদার এবং তার সাথে আরেকজন কিলিং স্কোয়াডের সদস্য আফসার, এই 2 জনকে কিন্তু আমরা গতকালকে গ্রেপ্তার করেছি। মোট 5 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং 2টি বিদেশি পিস্তল এবং একটি এলজি সহ দেশীয় কিছু অস্ত্র আছে, এগুলো উদ্ধার করা হয়েছে। রাঙামাটির লংগদু উপজেলায় আগুনে একটি বসতঘর ও 3টি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ 80 লাখ থেকে 1 কোটি টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, ভোরে উপজেলার মাইনিমুখ ইউনিয়নের গাথাছড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ফার্নিচার কারখানা আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে মুহূর্তের মধ্যে তা পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লংগদু জোনের সেনা সদস্যরা প্রয়োজনীয় অগ্নি নির্বাপন সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে প্রশাসন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের কল্যাণে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে, একথা জানিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। দুপুরে নগরীর পাহাড়তলীতে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ এবং জুলাই গণ অভ্যুত্থান স্মরণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ ওমর ফারুক ও ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রত্যেকের পরিবারকে 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন এমপি। এছাড়া মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে বাড়ি গ্রীষ্মকালীন টমেটো আট। চট্টগ্রামের খুলশীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত এই জাত বস্তা কিংবা টবেও চাষ করা যাবে বাড়ির আঙিনায়। প্রতি হেক্টরে পাওয়া যাবে 40 থেকে 50 টন ফলন। বর্ষাকালে টমেটোর ঘাটতি পূরণের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গ্রীষ্মকালীন টমেটোর এই জাত, দাবি উদ্ভাবকদের। গাছে গাছে ঝুলছে লাল সবুজ টমেটো। বর্ষা যখন প্রকৃতি থেকে যাই যাই করছে, তখন এই দৃশ্য বাঙালির জন্য অনেকটাই অচেনা, কারণ টমেটো শীতকালীন সবজি হিসেবেই পরিচিত। তবে প্রকৃতির সেই চিরচেনা সমীকরণ বদলে গেছে। কৃষিবিদদের দীর্ঘ প্রচেষ্টায় উদ্ভাবিত বাড়ি গ্রীষ্মকালীন টমেটো আট মিলবে গ্রীষ্ম, বর্ষা কিংবা শরতেও। চট্টগ্রামের খুলশীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের গবেষকরা উদ্ভাবন করেছেন নতুন এই জাত। ফসলি মাঠের পাশাপাশি বস্তা ও টবে রোপণ করেও মিলছে ভালো ফল। এটা জুনের 11 তারিখ থেকে আমরা শুরু করেছি। এই গাছগুলোর বয়স এখন হচ্ছে 1.5 মাস। আমরা হচ্ছে 1.5 মাসের মধ্যেই দেখছি যে আমাদের গাছে প্রচুর ফল এবং ফুল চলে আসছে, এবং আমরা আগামী আরও 2 মাস এখান থেকে ফল পাবো। পুষ্টিতে ঠাসা নতুন এই জাতের টমেটো প্রতি হেক্টরে ফলন মিলবে 40 থেকে 50 টন। বস্তায় একটি চারা থেকে পাওয়া যাবে 2 থেকে 2.5 কেজি টমেটো। এই জাত মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষকদের প্রশিক্ষণ দেবে খুলশীর কৃষি গবেষণা কেন্দ্র। এখানে আমরা 15 টাকার মাটি দিয়েছি, 5 টাকার ব্যাগ কিনেছি, 20 টাকা, 10 টাকার গোবর দিয়েছি, এই 30 টাকা খরচ হয়েছে। আমি যদি এখান থেকে 2 কেজি টমেটো পাই, তাহলে 2 কেজি টমেটো এই সময় 100 টাকা করে কেজি হলেও 200 টাকা হবে। এবছর পরীক্ষামূলক পর্যায়ে আছে। আগামী বছর আমরা একটা বড় পরিসরে এখানে প্রায় 100 বস্তা আমরা এই চাষটা করব।
যদি ভালো রেজাল্ট আসে তখন আমরা কৃষকদেরকে প্রযুক্তিটা দেওয়ার চেষ্টা করব যে বস্তায় টমেটো চাষ করলে তারা বেশি লাভবান হবে। নতুন এই জাত পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি সমৃদ্ধ করবে স্থানীয় অর্থনীতিকেও, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। বান্দরবানের স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম ও চিকিৎসা উপকরণের অপ্রতুলতার প্রতিবাদ এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ছাত্র জনতার ব্যানারে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জেলার স্বাস্থ্য খাত নিয়ে হতাশা ব্যক্ত করে অভিযোগ করেন, পার্বত্য জেলা পরিষদের দায়িত্বহীনতার কারণে স্বাস্থ্য বিভাগ চরম দুর্নীতি আর অনিয়মে ভরে গেছে। বিভিন্ন উপজেলায় উদ্বেগজনকভাবে বেড়েছে হাম আক্রান্ত রোগী। সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সদর হাসপাতাল সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবি জানানো হয়। পাশাপাশি ডাক্তার ও নার্সদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে তদারকি জোরদার করা সহ 6টি দাবি তুলে ধরে ছাত্র জনতা। খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সহজলভ্যতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পর্যটন মোটেলে উন্নয়ন সংস্থা জাবারাং আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশুসহ জরুরি স্বাস্থ্যসেবা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা গ্রহণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।